পড়ে রয়েছে বিভিন্ন দপ্তরে। মাননীয় স্পিকার স্যার, 2018 সালে নির্বাচনের আগে যারা এখন সরকারে আছেন তারাই ভিশন ডকুমেন্টস এর মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বছরে 50,000 চাকরি দেবেন, কিন্তু এ রাজ্যের বেকার যুবক যুবতীরা সেই কথা সবাই বিশ্বাস না করলেও কিছু একটা অংশ বিশ্বাস করে আপনাদেরকে ভালো একটা পার্সেন্টেজ ভোট দিয়ে সরকার গঠন করতে সাহায্য করেছিলেন। কিন্তু বর্তমান অবস্থায় দেখা যায় যারা সেই আশা নিয়ে আপনাদেরকে ভোট দিয়েছিলেন তাদের উন্নয়নের কথা তো দূরের কথা, যেটা ধারাবাহিকভাবে বামফ্রন্টের আমলে চলছিল ঠিক তার উল্টো পথে আপনারা চলছেন। তো এখন যারা সরকারে আছেন তারা বলতেন যে যখন রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল তখন নাকি বামফ্রন্ট 50,000 শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ করছে না, তাল বাহানা করছে বলে আপনারা মাঠ ত্যাগ পূরণ করতেন। আপনারা সরকারে আসলেন, 50,000 ভ্যাকেন্ট আপনারা যেহেতু বলতেন 50,000 ভ্যাকেন্ট ধরে নিলাম, 50,000 ভ্যাকেন্ট, তারপর 10,323 যে একটা ভালো একটা সংখ্যা শিক্ষক কর্মচারী ভ্যাকেন্ট পোস্ট হয়েছে। তারপরে দীর্ঘ 6-7 বছরে অবসরপ্রাপ্ত যারা হয়েছে তথ্য আছে আমার কাছে, প্রায় 90,000-এর মতো ভ্যাকেন্ট হয়েছে আপনাদের কথা অনুযায়ী বা তথ্য অনুযায়ী, কিন্তু আপনারা চাকরি কতজনকে দিয়েছেন? আমাদের কাছে যে বাজেট এট এ গ্ল্যান্স 2018-19 এবং বাজেট এট এ গ্ল্যান্স 2024-25 সরকারি চাকরি সংক্রান্ত তুলনামূলক তথ্য যে আছে, এটা সরকারি তথ্য। 1 জানুয়ারি 2018 পর্যন্ত সরকারি চাকরিজীবী ছিল 1,58,220 জন এবং 1 জানুয়ারি 2024 পর্যন্ত চাকরিজীবী দাঁড়ায় 1,38,248। উল্টো হয়ে গেল, দিন দিন অফিস বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, কিন্তু সরকারি চাকরিজীবী সংখ্যা কমছে, অথচ বেকার হয়ে উঠছে চাকরির জন্য। ইঞ্জিনিয়ার, নার্স, ডাক্তার বেকার, কিন্তু তাদেরকে চাকরি দেওয়া যাচ্ছে না বা দিচ্ছেন না। গত 6 বছরে বাজেট এট এ গ্ল্যান্স 2018-19 এবং 2024-25 অনুসারে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন বা করবেন এমন চাকরিজীবী সংখ্যা 31,099 জন। সুতরাং গত 6 বছর সরকারি চাকরিজীবী কমেছে 19,975 জন। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছে চাকরিজীবী সংখ্যা 31,099 জন, প্রায় 50,000-এর উপরে সংখ্যা দাঁড়ায়। শুধুমাত্র এডুকেশন ডিপার্টমেন্ট, যেটাকে আমরা শিক্ষাকে মেরুদণ্ড বলি সমাজের, শিক্ষার যে বেহাল অবস্থা এখন বর্তমানে, 1 জানুয়ারি 2018 সরকারি চাকরিজীবী সংখ্যা ছিল 50,382 জন। মানে ত্রিপুরা রাজ্যে শিক্ষক কর্মচারী যে ছিল শিক্ষক, 1 জানুয়ারি 2024 পর্যন্ত সরকারি চাকরিজীবী সংখ্যা দাঁড়ায় 32,231 জন। মানে এডুকেশন দপ্তর লাটে উঠে গেছে। সরকারি চাকরি শিক্ষক স্বল্পতা আমরা বলে যাচ্ছি, তথ্য বলছে, কিন্তু আপনারা নিয়োগ করছেন না, অথচ ডাবল ইঞ্জিনের সরকার, এখন ট্রিপল ইঞ্জিন। কিন্তু আমরা বিরোধীদের কথা আপনারা শুনলে তেলে বেগুনে জ্বলে উঠবেন, জানি না আমি কথা বলার পর কি বলবেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্যপদের সংখ্যা দিন দিন পাহাড়ে আকার ধারণ করছে। আমি এডুকেশন দপ্তরের কথা বলেছি, সব দপ্তর বললে শেষ হবে না। আমি আরেকটা গুরুত্বপূর্ণ দপ্তর, মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যদি থাকতেন ভালো হতো, ওনারই দপ্তর হেলথ ডিপার্টমেন্ট। আমাদের বাম আমলে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মহকুমাতে বিভিন্ন প্রাথমিক হাসপাতাল এবং সাব সেন্টার আমরা করেছি, কিন্তু সেই হাসপাতালগুলা ডাক্তারের অভাবে, নার্সের অভাবে সঠিক মতো মানুষ পরিষেবা পাচ্ছেন না। আপনারা দেখেছেন জিবি হাসপাতালে রুগীরা মেঝেতে শুয়ে চিকিৎসা করতে বাধ্য হচ্ছেন। আপনারা যান, আমরা বিধায়করা অনেক সময় যাই রুগীদের ভিজিট করতে জিবি হাসপাতালে, বা নিজের কাছেও যাই নিজেরা ডাক্তার দেখানোর জন্য, কিন্তু ফ্লোরে শুয়ে চিকিৎসা করতে হচ্ছে, এইরকম শীত, কিন্তু তাদের জন্য কোন রকম ব্যবস্থা নেই। কিন্তু রাজ্যের নার্স, ডাক্তার, ল্যাব টেকনিশিয়ান থেকে ধরে
অনেক বেকার। এখানে সরকারি তথ্য, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এর স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রতি 1000 জনসংখ্যায় অনুপাতিক হারে একজন চিকিৎসক থাকা আবশ্যক এবং নীতি আয়োগের নির্দেশিকা অনুসারে প্রতি 500 জনসংখ্যার অনুপাতে একজন সেবিকা থাকা আবশ্যক। কিন্তু বর্তমানে ত্রিপুরায় কয়েক হাজার ডাক্তার সরকারি চাকরি থেকে বঞ্চিত। হাসপাতালের চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিশিয়ান, স্বাস্থ্যকর্মী সংকট, সরকারি নিয়োগ বন্ধ। 131টা হাসপাতালে মর্গে ডুমকর্মী পর্যন্ত নেই। মৃত্যুর পরও মানুষকে হয়রানি হতে হয় বিভিন্ন ভাবে, কিন্তু নিয়োগ নেই। স্বাস্থ্য দপ্তরে শূন্য পদের সংখ্যা, এখানে 2022 বিধানসভাতে দেওয়া তথ্য 22 তারিখ মার্চের। গ্রুপ এ 541 জন, গ্রুপ বি 181 জন, গ্রুপ সি 3530 জন, গ্রুপ ডি 1263, মোট 5515। স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তরও কমছে, স্বাস্থ্য দপ্তরে কমছে। পরিষেবা মানুষ কোথায় পাবে, কোথায় যাবে? এ রাজ্যের মানুষ বেকার হচ্ছে, মানুষ প্রশাসনিক সুবিধা পাচ্ছেন না, পরিষেবা পাচ্ছেন না, ছাত্ররা স্কুলে গিয়ে শিক্ষা পাচ্ছেন না, অসুস্থরা হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছেন না, বিভিন্ন প্রশাসনিক অফিসে গিয়ে পরিষেবা পাচ্ছেন না। এরকম অবস্থা রাজ্যের সাধারণ মানুষের। কিন্তু রাজ্য সরকার নিয়োগ করছে না, অথচ ট্রিপল ইঞ্জিনের সরকার। আমাদের বামফ্রন্ট আমলে যদি এতগুলা সিঙ্গেল ইঞ্জিনের সরকার থেকে যদি এতগুলা নিয়োগ করতে পারে এবং সরকারি চাকরিজীবী করতে পারে, আপনারা কেন পারবেন না? এটা হচ্ছে মানুষের জনমনে প্রশ্ন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, জিআরএস পদে 2019 সালে হয়ে যাওয়া পরীক্ষার ফল আজও ঘোষণা হয়নি। এখন প্রায় 5 বছর অতিক্রান্ত। কি অদ্ভুত ব্যাপার। মন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলছেন বিভিন্ন পোস্টে লোক নিয়োগ করবে, অথচ মন্ত্রী সাংবাদিক সম্মেলনের 4 বছর পরেও লোক নিয়োগ হয়নি। তৎকালীন শিক্ষামন্ত্রী 2021 সালের ডিসেম্বর মাসে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে 2022 সালে মার্চ মাসের মধ্যে রাজ্য সরকারের বিদ্যাজ্যোতি 100টি স্কুলের জন্য 1400 জন এবং অন্যান্য স্কুলের জন্য 2622 জন, মোট 4022 জন নিয়োগ করা হবে। কিন্তু এখন 2025 সাল হয়ে গেছে, কিন্তু নিয়োগের দেখা নেই। রাজ্যের বেকাররা হন্য হন্য হয়ে ঘুরছেন। একই পোস্টের জন্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত একবার 2021 জানতে চাইছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, বেকাররা পাস করবে, বিভিন্ন পড়াশোনা করে বিভিন্ন লাইনে লোন নিয়ে, এডুকেশন লোন নিয়ে মা বাবা জায়গা জমি বিক্রি করে পড়াশোনা করাবেন তাদেরকে। কিন্তু শিক্ষিত হওয়ার পরও যদি তাদের ভালো কিছু কর্মসংস্থান না জুটে, স্বাভাবিক তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন। কারণ আমাদের রাজ্যে প্রাইভেট সংস্থা সেরকম নেই, বা প্রাইভেট কিছু করে যে সংসার প্রতিপালন করতে পারবে সেই রকম কোনো দিশা নেই। স্বাভাবিক তার যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরির আশা করতেই পারে, কিন্তু দিন দিন কালে ডিক্রিজ হবে পোস্ট গুলা, এটা তো মেনে নেওয়া যায় না। বর্তমান যুব সমাজ উপযুক্ত চাকরি বাকরি না পেয়ে চরম নেশাগ্রস্ত হয়ে উঠেছে। নেশামুক্ত ত্রিপুরা বানানোর স্লোগান এখন নেশাযুক্ত ত্রিপুরা হয়ে গেছে। বর্তমান সরকার কৌশলে ত্রিপুরার যুব সমাজকে অন্ধকারের পথে ঠেলে দিচ্ছেন। 2018 সালের নভেম্বর মাস পর্যন্ত তথ্য অনুযায়ী রাজ্যে বিলেতি মদের সংখ্যা ছিল 81, কিন্তু বর্তমানে মদের দোকানের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 140। ব্যাপারটা হচ্ছে, আমি মদের কথা কেন বললাম, আপনারা মদের লাইসেন্স দিতে পারেন কিন্তু সরকারি কর্মচারী নিয়োগ করতে পারেন না। 2018-তে মানে বামফ্রন্ট সরকারের আমল পর্যন্ত 81 ছিল, আর আপনারা কত বাড়িয়ে দিলেন? 140। প্রায় 6 বছরের মদের দোকান বাড়িয়েছেন 4টি। মদের দোকান বাড়াতে পারেন,
বার বাড়াতে পারেন, কিন্তু সরকারি চাকরিজীবী বাড়াতে পারেন না, বরং কমাতে পারেন। তার জন্য আমি আজকে সেই রেজুলেশনটি এনেছি। আমি আশা করি এই প্রস্তাবটি সবাই সমর্থন করবেন এবং প্রত্যেকে আওয়াজ তুলবেন, সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। এবার বলবেন মাননীয় সদস্য শ্রী সুদীপ রায় বর্মন মহোদয়। 5 মিনিট সময়। 5 মিনিট আরম্ভ করতে করতে একটু বাড়াই কষ্ট হবে। মাননীয় চেয়ারম্যান মহাশয়, মাননীয় শ্রী নয়ন সরকার এই প্রাইভেট মেম্বার রেজুলেশন নিয়েছেন খুব সময়োপযোগী এবং আমাদের রাজ্যের যুবকদের ভবিষ্যৎ এবং ত্রিপুরাকে গড়ার জন্য এটা বিরাট বড় একটা ভূমিকা নেবে আমার বিশ্বাস। কাজেই একটু সবাই একটু পেশেন্স নিয়ে যেন আমরা আলোচনাটা করি এবং সময় যেন আমরা যথেষ্ট পাই। একজন গায়ক ছিল, গান টান শুনি হেমন্ত মুখোপাধ্যায়। ওনার একটা গান সেদিন শুনছিলাম, গত পরশুদিন শুনে গানটার শব্দগুলো হচ্ছে, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। এই গানটা আমি ভাবলাম, এবং যেভাবে আমাদের কাছে এসে আপনাদের কাছেও যায় রাজ্যের অগণিত যুবকরা, তো আমি এরকম ভাবে লিখলাম, আমাদের প্রশ্ন করে রাজ্যের বেকার যুবক যুবতীরা আর কতকাল আমরা রব দিশেহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এই জীবন সারা। তারপর আরো আছে, বলতে আরো সময় চলে যাবে। তারা যেন বলেছিল মিস করে চাকরি দেবে, তারা যেন বলেছিল বছরে 50,000 চাকরি দেবে, অনেকটা আমি লিখেছি। আমি সময়টা আমি এর ব্যাপারে আমি গানটা যদি গান তাহলে আরো খুব সুন্দর হবে। আপনি পাবেন ভালো গায়ক, গানটা পছন্দ করেন, আপনি গেয়ে শুনবেন, খুব ভালো লাগবে। মাননীয় চেয়ারম্যান, তিনটা জিনিস খুব কোরিলেটেড। নাম্বার 1, এডুকেশন সিস্টেম। Today's student, tomorrow's youth, and tomorrow's youth, they are the future MPs of the state. So it is the primary duty of the government, of any government, এই তিনটে অ্যাসপেক্টে খুব ভালোভাবে কাজ করে। খুব আজকে সকালে গণিত প্রভাতী কাগজে এডুকেশন সিস্টেম, এডুকেশনের যে হাহাকার একটা নগ্ন রূপ একটা খবরের কাগজে আমি দেখলাম। যখন পড়ছিলাম আমার মনে পড়ে গেল আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের একজন চেয়ারম্যান ছিলেন মিহির দে। ওনার কথা আমার খুব মনে পড়ে। একদিন একটা প্রোগ্রাম রবীন্দ্র ভবন, আই ওয়াজ পার্ট অফ প্রোগ্রাম, উনি বলছিলেন যে ক্লাস 1 থেকে তো 8 সব পাস করায়, 9-এ উঠলে পরে যখন পরীক্ষা দিতে হয় সব ফেল, তাদেরকে আবার পাস করে দিতে হয়। টেস্টে গিয়ে যখন টেস্ট পরীক্ষা দেয়, মাধ্যমিকের টেস্ট, তখন আবার ফেল, তখন বলে আগে বাদ দেয়, এখন পাস করাই যায়, বোর্ডে তো আটকা পড়ে। বোর্ডে যখন পরীক্ষা দেয় তখন বোর্ডের চেয়ারম্যান যখন মিনিস্টারের কাছে এসে বলে আমরা আগামীকাল রেজাল্ট ঘোষণা করতে যাচ্ছি, মিনিস্টার জিজ্ঞেস করে কত পার্সেন্ট পাস, ও মাত্র 15%। পরে কয় কি কতবার কত বছর কত ছিল, এর আগে কত ছিল, 60%। তাহলে 1% না বাড়াই দিলে কেমনে, তাহলে কি আবার এবারে 60-65% পাশের হার দেখানো হয়, অল উইথ গ্রেস মার্ক। সেম ইজ দ্য সিনারিও ইন ক্লাস 12। এডুকেশন টুডে স্টুডেন্ট, টুমরোজ ইউথ। এখন
তারপরে যাই ইউনিভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটি গিয়ে দেখুন একই অবস্থা। এর মধ্যে যারা মেধাবী ছাত্রছাত্রীরা আছে, they are the deprived ones, educated not, they are the deprived ones. তারা বিভিন্ন জবের ইন্টারভিউ বের হয়, অ্যাসপিরেন্ট হিসেবে তারা ফিল আপ করে, বছর মাস কাটে, দিন কাটে, বছর কাটে, বছরের পর বছর কাটে, এই প্রসেস গুলো আর শেষ হতে আমরা রেজাল্ট মনে। এই যে জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ বি, ইননুমারেবল নাম্বার অফ ক্যান্ডিডেটস, ইঞ্জিনিয়ার্স, টেকনোক্রেটস, those who are having higher degree, কিছু নেই। আচ্ছা, আপাতত গ্রুপ সি পেয়েছি, ঢুকে যাই। গ্রুপ ডি পেয়েছি, টেকনোক্রেটস, ইঞ্জিনিয়ার। গ্রুপ ডি, they are working as group D employees in the various government institutions. It's a pitiable state of affairs. তো সরকারের কি করা উচিত? আমরা বারংবার এর আগেও সেপ্টেম্বর মাসে লাস্ট অ্যাসেম্বলি যখন হলো 3-4 তারিখ হলো, মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপার নিয়ে আলোচনা ক্রমে মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছিলেন। হাউ লং উইল দিস প্রসেস অফ ইন্টারভিউ, আপনার টিপিএসসি বলুন না, রিলি, তারপর হবে মেন্স, কয় মাসের গ্যাপ নোবডি নোজ। 2022-এর ইন্টারভিউ টিপিএসসি রেজাল্ট হবে, রেফার করে দিচ্ছে ডেটের পর ডেট। কম্বাইন টু 2022-এ পরীক্ষা প্রিলি শেষ হয়েছে, আজও রেজাল্ট অ্যাওয়েটেড, আজও সম্পূর্ণ হচ্ছে না। তো এই যে টাইম বার এক্সিলারেট করা রিক্রুটমেন্ট প্রসেসটারে, এটা সরকার করছে না। রেজাল্টিং এবং সব উল্টো পাল্টা করছে। যেমন ধরুন টিসিএস, টিপিএস, যারা টিসিএস টিপিএস প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে যোগদান করে ফেললো, they will not apply for your fishery assistant or election superintendent or অন্যান্য পোস্ট। এখন টিপিএসসি, টিসিএস বেরোচ্ছে না। আমরা 1972, if I'm not wrong, 1972 বোধহয় ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়েছে। আজকে প্রায় 53 ইয়ার্স। আমরা জানি মাত্র 17তম ত্রিপুরা সিভিল সার্ভিস ক্যাডাররা অন সার্ভিস, 18 বোধহয় তারা তাদের বোধহয় এসে চলছে, ট্রেনিং চলছে। তো ইচ এন্ড এভরি ইয়ার ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স রিক্রুটমেন্ট হওয়ার কথা, কিন্তু এই 72 সাল থেকে 53 ইয়ার্স এর মধ্যে মাত্র 17তম ব্যাচ সার্ভিস করছে, 18 এখনো ইস্যু হচ্ছে, মানে ট্রেনিং এর মধ্যে রয়েছে। তো রেজাল্টিং এই যে হচ্ছে না, these people are joining in other competitive exams, মেধা আছে, তারা পেয়ে যাচ্ছে, ঢুকছে। এখন টিপিএসসি, টিসিএস হবে, টিসিএস এবং টিপিএস হবে, তখন এরা আবার পরীক্ষা বসে পেয়ে গেল, ওখানে আবার গ্যাপ হয়ে যাচ্ছে, রিজাইন করে ওখানে চলে আসছে, আবার এগুলো ফিল আপ করা হচ্ছে না। There is a big hodgepodge in the entire system. বর্তমানে এই মুহূর্তে যে কোনো ইন্টারভিউ প্রসেস 2 থেকে 3 বছর আগে সম্পন্ন হচ্ছে না। আচ্ছা বলুন, পুলিশে 1000 লোক নেবে, মানে চেয়ারম্যান, পুলিশে 1000 লোক নেবে, 2022 সালে ইন্টারভিউ, 2022 সালে বিজ্ঞাপন, আজও নেই, আজকে তারিখও নিচ্ছে। ফায়ার সার্ভিসে ফায়ারম্যান এবং ড্রাইভার হিসেবে 2021-22 সালে ইন্টারভিউ কল করেছে, আজও নিচ্ছে। 2022 সালে 362 জন পাশ করে বসে রয়েছে, নো এক্সাম্পশন। এএনএম, এমপিডব্লিউ 7 বছর ধরে, 7 years ever since installation of this government, একজন তো রিক্রুটমেন্ট নেই। গত সেপ্টেম্বর মাসে যখন আমি ওই
মিউজিক কলেজ আছে, মিউজিক কলেজ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছিলেন 396টি পিজিপি মিউজিক টিচার আমরা নেব, ভালো হয়েছে, বলছি এই ট্যাক্স প্রোডাক্ট করুন, তাড়াতাড়ি এগুলো প্রপোজগুলো স্যাংশন দিন। কোথায় আমরা তো দেখতে পাচ্ছি না কোনো ইতিবাচক কোনো পদক্ষেপ নিতে। ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2016-17 সালের পর নো অ্যাবজর্পশন ইন মেনি ডিপার্টমেন্টস, শুধু পিডাব্লিউডি না, আরবান, এগ্রি, ইউডি, সরি আরবান তো বললাম, ইউডি, এগ্রি, বিভিন্ন জায়গায় lots of vacancies are there of the engineers, no absorption. আপনার প্যারামেডিক্স, আমি শুধু ত্রিপুরা ইকোনমিক রিভিউ, আমি তো আশা মাত্র দিয়ে দিয়েছেন, আমি ভাবছিলাম তো এসে গুছিয়ে সুন্দর করে বলবো। ত্রিপুরা প্যারামেডিক্স কোনো ইসে নেই, অ্যাবজর্পশন নেই। কি ত্রিপুরা ইকোনমিক রিভিউ 2022-23 ল্যাবরেটরি টেকনিশিয়ান 154টা পোস্ট, এটা আরো বেড়েছে ওই টাইমে, 154টি পোস্ট খালি। রেডিওগ্রাফার 28টা, ফার্মাসিস্ট এলোপ্যাথিক 509টা, এমপিএস ফিমেল 19টা, এমপিডাব্লিউ ফিমেল 843, এমপিডাব্লিউ মেল 360, স্টাফ নার্স 342, মেডিকেল অফিসার এলোপ্যাথিক 1109, dental surgeon 41, medical officer homeopathy 76, medical officer ayurvedic 26, ophthalmic assistant 28, blood bank technician 44। এই সংখ্যাটা 2022 সালে আরো বেড়েছে। আপনি জানেন মাননীয় চেয়ারম্যান, আমি ভিআরএস ছেড়ে দিচ্ছি, অনেক ভিআরএস চলে যাচ্ছে। বাজেট একটা গ্ল্যান্সে প্রত্যেক বছর আমরা পেয়ে থাকি কোন কোন কত সংখ্যক কর্মচারী এপিসিডি তার রিটায়ারমেন্টে যাবে। এবার সিন্স ইনস্টলেশন অফ দ্য বিজেপি গভর্নমেন্ট, ওই বাজেটের একটা গ্ল্যান্সের যোগ করেন দেখলাম 25,537 জন। Ever since the installation of the BJP-led government, they have retired. Apart from যারা ভিআরএস যারা নিয়ে তাদেরকে বাদ, অ্যাবজর্পশন কোথায়? আফটার 1 year এই পদগুলো অ্যালাইজ থাকে, আফটার 1 year অ্যাবলিশ। এবার ক্যাবিনেট বসে কিছু কিছু নতুন পদ সৃষ্টি করার জন্য ক্যাবিনেট সিদ্ধান্ত করে, বেকাররা ভাবে কারণ আমাদের জন্য পদ সৃষ্টি করছে। এই 25,530 রেগুলার পোস্ট, অ্যাবজর্পশন কি? আউটসোর্সিং। অধিকাংশ এখন একটা বিশাল অংশে যুবক যুবতীরা আউটসোর্স হয়ে যাচ্ছে উইথ নো ফিউচার। এবার মজাদার ব্যাপার দেখুন মাননীয় চেয়ারম্যান, 40 years আমাদের আপার এজ লিমিট অফ কর্পোরেট সার্ভিস, আমাদের ফুল রিটায়ারমেন্ট বেনিফিট কত বছর? 25। স্টেট গভর্নমেন্টের 25 বছর, 60 বছর রিটায়ারমেন্ট করে সে 20 বছর চাকরি করছে, ফুল পেনশন পাচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট কমিয়ে 20 বছর করেছে। কেন আমার সরকার এই ফুল পেনশন বেনিফিট পেতে গেলে কেন এটা 20 বছর নামিয়ে আনবে না? 39 বছরে যে অ্যাপ্লাই করে চাকরি পায় না, অ্যাডভার্টাইজমেন্ট হইলো, আমি অ্যাপ্লাই করলাম, ইন্টারভিউ দিল, ভালো হইলো, আমার 2-3 বছর বইয়ে থাকতে হইল। এবার 42-43 বছরে গিয়ে হয়তো আমি একটা চাকরি পাইলাম, আমি কত বছর চাকরি করবো? 18 বছর পাবনি, 20 বছর চাকরি করলে তো পাবো, 21-22 বছর চাকরি করলে ফুল পেনশন বেনিফিট পাবো না, আমার ন্যূনতম 25 বছর সার্ভিস করতে হবে। তাহলে ওয়াই আপার এজ লিমিট 40 করেছো, ভেরি গুড, 40 করেছো, ভেরি গুড। তাহলে তোমার ওখান থেকে ফুল পেনশন বেনিফিটের বয়সটা তোমাকে কমিয়ে আনতে হবে, তোমাকে 7 করতে হবে, তাহলে 25 থেকে 20 করতে হবে। This is very important. I not take much of that.
শর্টকাটে করে দিচ্ছি with folded hands I appeal to a good sense. ফিলিং থাকতে হবে, উপলব্ধি থাকতে হবে। বেকাররা অনেক দুঃখ প্রকাশ করে এসে যখন বলে আমাদের রূপের মুখ্যমন্ত্রী ওনার কাছে বারংবার দেখা পাই, মন্ত্রীর সঙ্গে দেখা পাই, what reply shall we give? Please tell us what reply shall we give to them? এই যে এখানে মাননীয় রতন বাবু একটা সিনিয়র মিনিস্টার, উনি তো জানেন মানে একটা কিছু সংখ্যক ছেলেরা যাদের সুপ্রিম কোর্টে একটা কেস চলছিল, 2022 সালের নোটিফিকেশন হয়েছে, 2022 ডিসেম্বরে এক্সাম হয়েছে, 2023 জুন মাসে রেজাল্ট দিয়েছে, 2023 31 জুলাই সার্টিফিকেট প্রদান করে দিয়েছে। মাননীয় সদস্য, আরো 3 জন বাকি আছেন। অগস্ট মাসে জাজমেন্ট, সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দেয় যে যারা অন সার্ভিস তাদেরকে ব্রিজ কোর্স করিয়ে না, তারাও তো পাশ করে, তারাও তো উত্তীর্ণ, তো তাদেরকে দিস জাজমেন্ট কেম আফটারওয়ার্ডস, ইট ক্যানট হ্যাভ রেট্রোস্পেক্টিভ এফেক্ট। তাহলে তাদেরকে তো ব্রিজ কোর্স করিয়ে, এবং এই যে কেসটা এটাকে এপিল করতে পারেছে এই বিষয়তে রাজ্য সরকার, সুপ্রিম কোর্ট এসের মাধ্যমে আমাদের রাজ্য সরকার ওখানে এপিল করতে পারে। Similar is the case for SPG. Government should have the will that these potential youths of our state who are being deprived if they are absorbed in various government, তাহলে আমার সরকারটা ভালো চলবে, শিক্ষাটা ভালো চলবে, আমার জেনারেশন, নেক্সট জেনারেশন গুলো ভালোভাবে পড়াশোনার মাধ্যমে তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে। স্যাডিক পিকচার আপনার এই যে এডুকেশনের কথা বলছি, আমি আপনাদের সাথে তুলে ধরতে চাই। গত 5 বছরে সরকারি স্কুলের কমেছে 71টি, শিক্ষক কমেছে 9,248 জন, স্কুলের ছাত্র কমেছে 63,832, মানে 63,832 জন। প্রাথমিক ও সেকেন্ডারি দুই ক্ষেত্রে ড্রপ আউট বেড়ে হয়েছে যথাক্রমে 1 এবং 8.9%। 311টি সরকারি স্কুল একজন মাত্র শিক্ষক দিয়ে চলছে। গত 5 বছরে রাজ্যের বেসরকারি স্কুলের সংখ্যা ও ছাত্র দুটোই বেড়েছে। In one side we are downsizing the government schools, and on the other there is a growth in the private sector, private schools. So this does not speak well of the education system, এবং স্বাভাবিকভাবে এই বেকাররা এই যে প্রবলেম, এই প্রবলেম গুলো থেকে বেরিয়ে আসতে কখনো তারা সক্ষম হবে। নেট সেট পিএইচডি পাস করা প্রায় 2000-এর উপর, নেট সেট পিএইচডি হোল্ডার 2000-এর উপর। আমার সরকার আজকে সকালবেলা প্রায় 5.5, ওনার যে রেশো এই হাউসে উনি যে ফিগারটা বলেছেন 1:30, এখন এটা বলছে ইউজিসি নর্মস 1:, তারপরে যে হিসেবে দিয়েছে তিনি 550 থেকে 600 রিক্রুটমেন্ট দরকার। ওয়াই? আপনি জানেন লেফটেন্যান্টের জামানায় যদিও এখনো কলেজে পিজিটি একটা বড় অংশের কলেজ পরিচালনা হচ্ছে ইউজিসি নর্মসের কন্ট্রাডিক্ট করে পিজিটি টিচার, পোস্ট গ্রাজুয়েট টিচার দিয়ে, that those are supposed to teach class 11 and 12, they are studying, imparting education in the college. I don't say they're inferior, but the qualification based on UGC norms, they are not entitled to deliver the lecture in colleges as per the UGC guidelines. আমার একটা সময় হয়তো বা স্কেরসিটি ছিল, now there is no scarcity. Well, if I don't promote the education system, be it in the school right from বিদ্যাজ্যোতি, একটা হচপচ, আপনার হঠাৎ করে এই যে রেজাল্ট 2000 এই লাস্ট এবার সেকেন্ড পরীক্ষা দিতে যাচ্ছে, গতবার তাহা অবস্থা, এবার হঠাৎ করে যদি যা বাংলা স্কুলে পড়ে পড়ে তুমি বললে এবার ইংলিশ তুমি প্রশ্ন উত্তর লিখতে হবে, কি লিখতে হবে? তো এই যে এইটা ভালো জিনিস, the government has taken a good step, but it should have been well planned. আগে চলছিল কিছু এনজিও দ্বারা, এখন চলছে কিসের দ্বারা?
কিছু ওএসডি দ্বারা। আপনি জানেন গাইডলাইন দিয়ে দিয়েছে কিভাবে খাতা কাটতে হবে, কিভাবে এখন নতুন করে পোস্ট দিয়ে দিয়েছে, যেরকম ভাবে কলম নয়তো এক্সপেক্টেড রেজাল্ট কি স্যার, আমি শেষ করি রাউন্ড আপ করছি, এক্সপেক্টেড রেজাল্ট কি হবে তোমার স্কুলে ফর্মে দিয়ে দিয়েছে, এক্সপেক্টেড রেজাল্ট না হলে কিন্তু এবং এরা এখন টিচাররা চাকরি বাঁচাবে না এডুকেশন ইম্পাক্ট করবে, প্রশ্নটা বড় হয়ে দাঁড়িয়েছে এই জায়গায়। তো there is no thinking, there is no master plan, there is nothing, nobody is concerned. And আমি তারপরে বলেছি সকালবেলা education, how come a man, he is not a robot, he is not a supercomputer? যদি এটাকে মিসলিড করে কিছু বলার নেই। That is why I came, I make a request. You are overburdened. Please hand over some departments to those of the efficient minister who can handle the situation. তার জন্য বলেছি মাননীয় চেয়ারম্যান স্যার, আমি রাউন্ড আপ করার আগে না শেষ আবার আমি আপনাদের এত কিছুটা আমি পারবো না, এখন বয়সও তো হচ্ছে, আর বেশি চক্রাচাকরি করার মানসিকতা নেই। আমি এটুকুই বলবো, সরকার এখানে কিছুক্ষণ মন্ত্রী রতনবাবু এক্সপিরিয়েন্স মিনিস্টার রয়েছে, ইউ হ্যাভ টু পুল আপ দ্য সক্স। বেকাররা আজকে দিশাহারা, শিক্ষিতরা কিছু নেই, ভবিষ্যৎ অন্ধকার দেখে, নেশায় আকৃষ্ট হচ্ছে। Save the youths of the people. I appeal to this government. Time bird. আপনারা ওই টিপিএসসি থেকে সার্কুলার ডিপার্টমেন্টে শেষ করি, আমি কি করবো, হঠাৎ হঠাৎ মনে করে কাগজ বাইর করি একটা আমরা টিপিএসসি বা চিঠি দেয় যে আমরা ডিপার্টমেন্ট থেকে এখন ডিপোজিশন পাইছি না, আমরা উই আর অ্যাওয়েটিং। এই যে কম্বাইন্ড পরীক্ষা পিছাইতেছে, টিপিএসসি চায় যে আর ডিপার্টমেন্ট আরো তারা ডিপোজিশন পাঠাক, ডিপোজিশনই পাঠায় না, চিঠি আছে তো এখানে। হ্যাঁ ল্যাপটন রিগার্ডিং টিপিএসসি এখন যেভাবে টিপিএসসি এর মাধ্যমে স্বচ্ছ নিয়োগকে পাঠানো হচ্ছে, তার পক্ষে সেই মেশিনারি নাই, ডিলেটা এই কারণে হচ্ছে কিন্তু গভর্নমেন্ট থেকে প্রচুর। এখন আমরা পরিকাঠামোটাকে চেঞ্জ, একদম আপনি রাইটলি হচ্ছে টিপিএসসি এর মধ্যে তো শর্টেজ, এই কথা তো বলছি, টিপিএসসি এর মধ্যে শর্টেজ। এবং টিপিএসসি বলছে আমাদের পরিকাঠামো আমরা করে দিতে পারছি না, আর আমরা ডিপার্টমেন্টকে লিখছি তোমরা কি কি চাই তোমরা দাও, আমরা একবারে এই কম্বাইন গুলো আমরা পরীক্ষাগুলো নিয়ে নিই। Nobody is paying attention. I my fervent appeal to you, you being a senior most minister in the government with lots of experience. মাননীয় সদস্য প্লিজ আপনি কনক্লুড। শেষ জানি আপনাকে আমি কানে হয়ে গেছি অনেক বিকেলে, না এটা তো অনেক সময় কিন্তু নিয়ে গেছিলাম। হ্যাঁ আরো 2 দিনের সময় আমি যখন টাকা গেছি তখন গেছি আপনার টাকা গেছি শেষ করে। আমার অনুরোধ থাকবে আপনি দায়িত্ব নিয়ে এই জিনিসগুলোকে আপনি একটু চিন্তা হইতে পারেন, বিজেপি দল কথা কম যায় না, কিন্তু আপনার সাহস নিয়ে আপনার হারানোর কি আছে, আপনি একটু সাহস নিয়ে গাইড করেন সঠিক ভাবে। উনি ভালোভাবে but he is being listed by some a group of officers who are running the show. This is the government. This is the government. 5 officers, 1 officer, wrong officer. Thank you very much. এবার বলবেন মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস। Not more than 5 minutes, please. Sir. সম্মানীয় চেয়ারম্যান স্যার, আমাদের 3 জন নাম দিয়ে চিত্রৌষ, আমি তো জানি 3 জনের নাম আছে। হ্যাঁ, রঞ্জিত বাবু, কিশোর বাবু, চিত্রবাবু, 3টা নাম আছে তো। কি বলছো? তাহলে ওদের মিসফাইলিং হয়েছে। না আর এটা মনে করার কারণ নেই, কেন তা আছে না। নির্মবাবু বলে ওকে পাকে দেখো, নাম তো থাকবে, নাম
আর নতুবা একটা মুখস্থ নাম করে দিলাম। মাননীয় চেয়ারম্যান স্যার, না না না, আগে থেকে দেওয়া তিনজনের নাম দেওয়া। আচ্ছা আপনি বলুন না, আপনি আরম্ভ করুন। টাইম নষ্ট করুন স্যার, মাননীয় সদস্য শ্রী নয়ন সরকার যে বিষয়টি প্রাইভেট মেম্বারের মাধ্যমে রেজুলেশনের মাধ্যমে উত্থাপন করেছেন, ত্রিপুরা সরকারের দপ্তরগুলিতে বিভিন্ন শ্রেণী শূন্য অবস্থায় পড়ে থাকা পদগুলি পূরণ করার জন্য রাজ্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করুক। আমি এই প্রস্তাবটিকে সর্বতোভাবে সমর্থন করছি। স্যার, আজকের ত্রিপুরার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা, এবং এই সমস্যা শুধু আমাদের রাজ্যের সমস্যা না, এটা গোটা দেশের সমস্যা। এবং এই সমস্যার সমাধান এটা কোন সরকারের পক্ষেই করা সম্ভব হবে না, এটা ঠিক। না কেন্দ্রীয় সরকারের পক্ষে না রাজ্য সরকারের, এটা কোন সরকারের পক্ষে সমাধান করা সম্ভব না। কিন্তু কিছুটা উদ্যোগ তো নেওয়া যায়। এই সরকার প্রতিষ্ঠার পূর্বে বলা হয়েছিল প্রথম বছরেই সব শূন্যপদ পূরণ করা। শূন্যপদের সংখ্যা নিয়ে বিতর্ক থাকতে পারে। আজকে যারা ট্রেজারি বেঞ্চে রয়েছেন আপনারা সেদিন বলেছিলেন 50,000-এরও বেশি শূন্যপদ। যত হাজারই কথা ছিল প্রথম বছরেই সব শূন্যপদ পূরণ করা হবে এবং প্রথম বছরেই 50,000-এর বেশি নিয়োগ করা হবে এবং তার পরবর্তী সময় থেকে বছরে 1 লক্ষ করে সেখানে নিয়োগের ব্যবস্থা করা। কিন্তু আমাদের অভিজ্ঞতা কি বলছে? 2018 সাল থেকে আজকে 2025 সাল, এই দীর্ঘ সময়ের মধ্যে আমরা দেখছি শূন্যপদের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই যায়। আমার আগে দুজন সম্মানীয় সদস্য আলোচনা করেছে, দপ্তর ভিত্তিক কিছু তথ্য তারা তুলে ধরবার চেষ্টা করেছে। আমি বলবো যে শুধুমাত্র এডুকেশন ডিপার্টমেন্ট, শুধুমাত্র হেলথ ডিপার্টমেন্ট, নির্দিষ্টভাবে কোন ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্ট সেখানে শূন্যপদের সংখ্যা বেড়েই চলেছে। এবং এর ফলে দেখা যাচ্ছে প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্ট সেখানে কর্মী সংকটে, কর্মচারী সংকট, এবং কর্মচারী সংকট থাকার ফলে স্বাভাবিকভাবেই মানুষ যে পরিষেবাটা চায় সরকারের, সরকারি দপ্তরগুলি সেই পরিষেবাটা দিতে পারছে, ফলে সেটা ব্যাহত হচ্ছে। এবং এই প্রশ্নে স্যার আমি কয়েকটা দপ্তর সম্পর্কে সংক্ষেপে বলবো, সময়ও খুব কম বলছি না। শিক্ষা দপ্তর সম্পর্কে আমার আগে দুজন সম্মানীয় সদস্য বলে গেছে। কালকে রাত্রিবেলা দেখছিলাম একটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে একটা সাংবাদিক সম্মেলন করে কিছু তথ্য তুলে ধরা, যে কথাটা একটু আগে সুদীপবাবু বলে গেলেন। যে তথ্যটা কার? কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট ফুটে উঠল ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বেআবরু চেহারা। 2 বছর পর পর এই রিপোর্ট প্রকাশ করে কেন্দ্রীয় সরকার ইউনাইটেড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস শীর্ষক ভারত সরকারের সম্প্রতি প্রকাশিত রিপোর্টের মাধ্যমে ত্রিপুরার স্কুল শিক্ষা দপ্তরের ব্যর্থতা প্রকাশ্যে এসেছে। আমি বিস্তৃত সেই বিষয়টায় যাচ্ছি। সেখানে যেটা আমরা দেখলাম যে 2017-18 অর্থ বছর এই সরকার আসার আগে পর্যন্ত আমাদের রাজ্যে যা শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল, আজকের সময়ে দাঁড়িয়ে সেখানে 9,398 জন। অনুদানপ্রাপ্ত বেসরকারি স্কুলের সংখ্যাটা যোগ করে সেখানে শিক্ষকের সংখ্যা কমেছে। স্বাভাবিকভাবেই আমরা যে গুণগত শিক্ষার কথা বলছি, এটা বিদ্যাজ্যোতি প্রকল্প গ্রহণ করেই হোক অথবা যেভাবে সরকারি স্কুলগুলি চলছে সেটাকে ব্যবহার করে, সেটা কিভাবে সম্ভব? শিক্ষার যেভাবে সম্প্রসারণ হওয়া দরকার সেভাবে হচ্ছে না। এবং এই রিপোর্টের মধ্যে আমরা দেখলাম আমাদের রাজ্যে বর্তমানে 311টি স্কুল চলছে মাত্র একজন শিক্ষক। প্রচুর স্কুল রয়েছে যেখানে 2-3 জন শিক্ষক দিয়ে স্কুলটা চলছে। স্বাভাবিকভাবেই স্কুলগুলিতে ক্লাস হয়। অভিভাবকরা বলেন
যে স্কুলে নিয়ে যায়, একটা প্রাইমারি স্কুলে 1 to 5 5টা ক্লাস, টিচার আছেন একজন অথবা দুজন, কিভাবে ক্লাস হবে? এর মধ্যে মিড ডে মিলের দায়িত্ব আছে, কখনো কখনো সরকারের অন্য দপ্তরের কাজ করতে হয়, বিশেষ করে ইলেকশন ডিপার্টমেন্টের কাজ। এই কাজগুলি শিক্ষকদের দিয়ে করানো হয় অনেক ক্ষেত্রে। ফলে যেভাবে তারা সার্ভিসটা দেওয়ার কথা 100% সেই সার্ভিসটাও দিতে পারছে। এর ফলে দেখা যাচ্ছে স্কুলগুলিতে ক্লাস, ম্যাক্সিমাম স্কুল ক্লাস একেবারেই হয় না। ফলে স্বাভাবিকভাবেই আমরা যে গুণগত শিক্ষার কথা বলছি সেটা শুধুমাত্র কথার। আজকের সময় দাঁড়িয়ে আমাদের রাজ্যে শুধু এডুকেশন ডিপার্টমেন্টে যদি আমরা বলি কয়েক হাজার নিয়োগ করা। আমাদের রাজ্যে সর্বশেষ টেট পরীক্ষা হয়েছিল 2022 সালের ডিসেম্বর মাসের 29 তারিখ এবং 30 তারিখ। 23 গেল, 24 2025। যারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল তারা এখনো নিয়োগ পাচ্ছে। কিন্তু স্কুলগুলিতে শিক্ষক সংকট, এটা আমরা সবাই স্বীকার করি। প্রতিদিন আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা দেখি স্কুলগুলিতে ছাত্ররা আন্দোলনমুখী হচ্ছে, রাস্তায় বসছে, বিভিন্ন সংবাদপত্রে শিরোনাম হচ্ছে শিক্ষক সংকট। আমাদের রাজ্যের সবচেয়ে বড় একটা অন্যতম সমস্যা হচ্ছে শিক্ষক সংকট। এইভাবে যদি স্যার আমরা দপ্তর ধরে ধরে বলি, প্রত্যেকটা দপ্তর সম্পর্কেই বলতে পারবে। মাননীয় মন্ত্রী মহোদয়রা রয়েছেন, ওনারাও বিভিন্ন সময় বিভিন্ন ডিপার্টমেন্টাল মিটিং এ শুনি বলে থাকে যে আমাদের কর্মচারী সংকট রয়েছে। ফলে বিভিন্ন দপ্তরের কথা স্যার আমি বাদে দিলাম। আমি যদি সেই কথাটা বলি যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে বলছি আমাদের বিধানসভা, বিধানসভা তো কর্মচারী সংকট। যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছে বিধানসভা, সেখানে 2017-18 অর্থ বছরে এই বিধানসভায় নিয়মিত কর্মচারী ছিলেন 280 জন। আজকের দিনে দাঁড়িয়ে স্যার আমাদের বিধানসভায় সরকারি কর্মচারীর সংখ্যা সেই 280 জন থেকে 108 জন কমে গিয়েছে। রিটায়ারমেন্টে গিয়েছে, কয়েকজন প্রয়াত হয়েছে। সবকিছু মিলিয়ে 108 জন নিয়মিত কর্মচারীর সংখ্যা কমেছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখেছিলাম 2022 সালে ডিসেম্বর মাসের 2 তারিখ আমাদের বিধানসভা থেকে সেখানে কর্মচারী নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 37টি পদে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি সব পদেই রয়েছে। সেখানে 37টি পদে মোট নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো 2022 ইংরেজিতে। গোটা রাজ্যের হাজার হাজার কর্মপ্রার্থী যুবক তারা সেখানে আবেদন করলেন এবং আমরা দেখলাম এই আবেদন করতে গিয়ে অ্যাপ্লিকেশন ফি বাবদ সম্ভবত 200 টাকা করে নেওয়া হচ্ছে। আমার ব্যক্তিগত ধারণা অন্তত কয়েক লক্ষ টাকা বেকার যুবক যুবতীরা যে 200 টাকা করে দিলেন সে আবেদন করতে গিয়ে সেটা কোষাগারে জমা। পরবর্তী সময় দেখা গেল মাননীয় সদস্য 20 মিনিট হয়ে 10 মিনিট তো ওভার হয়ে গেছে। 8 মিনিট কষ্ট না, 10 মিনিট ওভার। সামনে আপনি তাড়াতাড়ি করুন, সেটা বলছি প্লিজ। ফলে স্যার আমি যে কথাটা বলছিলাম যে এই অ্যাপ্লিকেশন বাবদ কয়েক লক্ষ টাকা নেওয়া হলো। পরবর্তী সময় গোটা প্রক্রিয়াটা সেখানে বাতিল করে দেওয়া। হ্যাঁ, বলা হয়েছে যে টাকা নিয়ে যাওয়ার জন্য। স্যার এই 200 টাকা নেওয়ার জন্য ওই ধর্মনগর থেকে, সাবরুম থেকে, কুয়াইট থেকে, বিভিন্ন থেকে কারা আসবে? ফলে স্বাভাবিকভাবেই আমরা দেখলাম যেখানে কর্মচারী সংকট, পরবর্তী সময়ে কিছু আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ করা হয়েছে। এটা বিভিন্ন ডিপার্টমেন্টে আউটসোর্সিংটা, সেখানে আউটসোর্সিং এর মাধ্যমে কিছু নিয়োগ হচ্ছে। তারাও আবার অনেক ক্ষেত্রে শোনা যায় নিয়মিত ভাবে বেতন পাচ্ছেন না। তার সবকিছু মিলিয়ে বলবো যে আমাদের রাজ্যে বেকাররা আজকে দারুণ ভাবে হতাশ। এবং এর মধ্যে আবার আমরা দেখলাম বহির্রাজ্যে যুবকরাও আমাদের রাজ্যে সেখানে কোনো কোনো ডিপার্টমেন্টে সেখানে চাকরির সুযোগ হাতিয়ে নিয়েছে। ফলে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি মনে করি যে আজকে যে প্রস্তাবটা এখানে উত্থাপিত হয়েছে এটা ট্রেজারি বেঞ্চের কিংবা বিরোধী বেঞ্চের বিষয় না। গোটা হাউস আমরা এই প্রস্তাবের পক্ষে সহমত পোষণ করব এবং আমাদের রাজ্যে তার পাশাপাশি আমি সবশেষে যেটা বলবো, একটা বিরাট সংখ্যা হচ্ছে অনিয়মিত কর্মচারী। সেটা সর্বশিক্ষা, সেটা রামসা কিংবা হেলথ ডিপার্টমেন্ট, আরো বিভিন্ন ডিপার্টমেন্টে রয়েছে।
তাদেরকে সেখানে নিয়মিত করার প্রশ্নেও সেখানে সরকার ভূমিকা গ্রহণ করবেন। এবং সর্বশিক্ষার প্রশ্নে বলতে পারি যে আমাদের দেশের অনেকগুলি রাজ্য ইতিমধ্যে তাদেরকে নিয়মিত করেছেন। আমাদের পাশের রাজ্য আসাম, সেখানেও তাদেরকে নিয়মিত করা হয়েছে। ফলে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে সর্বশিক্ষা সহ সমস্ত ডিপার্টমেন্ট গুলির মধ্যে যারা অনিয়মিত কর্মচারী রয়েছেন তাদেরকে সেখানে নিয়মিত করা হোক। তার আমি আশা করি এই প্রস্তাবটি এই আউট সর্বসম্মতভাবে আমরা গ্রহণ করব, এই আশা ব্যক্ত করে আমার কথা বলা শেষ করলাম। ধন্যবাদ। এবার বলবেন মাননীয় সদস্য কিশোর বর্মন মহোদয়। ধন্যবাদ মাননীয় স্পিকার মহোদয়, আমাকে সময় দেওয়ার জন্য। আমাদের মাননীয় বিধায়ক ত্রিপুরা সরকারের দপ্তরগুলিতে বিভিন্ন শ্রেণীর শূন্য অবস্থায় পড়ে থাকা পদগুলি পূরণ করার জন্য রাজ্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করুন বিষয়ক যে প্রাইভেট মেম্বার রেজুলেশনটি এনেছেন, আমি মনে করি এটা প্রস্তাব আকারে গ্রহণ করার মতো কোনো বিষয় নেই। এটা একটা রাজ্য সরকারের নিয়মিত প্রক্রিয়া, যা আমাদের সরকার খুব সুচারুভাবে প্রতিনিয়ত সেটা করে যাচ্ছে। মাননীয় বিধায়ক মহোদয় তার প্রস্তাব রাখতে গিয়ে উনি প্রথমে বলেছেন নিয়োগ প্রায় বন্ধ। আমাদের সরকারের আমলে নিয়োগ প্রায় বন্ধ, এবং তার সমর্থনে অন্যান্য বিধায়করা বক্তব্য রাখতে গিয়ে কিছু তথ্য দিয়েছেন। আমি জানি না তারা কোথা থেকে সেই তথ্য তারা পেয়েছে। আমার হাতে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কর্তৃক যে রিপোর্ট প্রকাশিত হয়েছে জুলাই 2018-19, তার মধ্যে যে রিপোর্ট এখানে প্রকাশিত করা হয়েছে সেখানে আমরা দেখতে পাই যে আমাদের রাজ্যে যে বেকারত্বের হার সেটা ক্রমাগত নিম্নমুখী হচ্ছে। আমাদের রাজ্যে 15 বছরের বেশি বয়সী গ্রামে ও শহরে বসবাসকারী মানুষের বেকারত্বের হার যে নিম্নগামী, তার একটা তথ্য আমরা এটা থেকে পাই। 2018 এবং 2019 সালে যেখানে আমাদের রাজ্যে বেকারত্বের হার ছিল 11%, এবং সেই সময়ে অল ইন্ডিয়ার যে বেকারত্বের হার ছিল সেটা ছিল 8.7%, এবং 2022 এবং 23 সালে এটা এসে আমাদের সরকারের আমলে সেটা জাতীয় গড়ের চাইতেও কমে এসে দাঁড়িয়েছে, যেখানে 2022 এবং 2023 সালে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুই জায়গাতে এখানে বেকারত্বের হার কিন্তু কমেছে। অল ইন্ডিয়ার যে বেকারত্বের হার 2022 এবং 23 সালে ছিল সেটা হলো, যেখানে 2018-19-এ 8.7 ছিল, সেটা এসছে 3.2-তে। আর যেখানে 2018-19-এ ত্রিপুরাতে বেকারত্বের হার ছিল 11%, সেই জায়গাতে আমাদের 2022 এবং 23
সেখানে এসে দাঁড়িয়েছে 1.4%। সেই জায়গাতেই বোঝা যায় বাকিরা যেই তথ্য দিচ্ছেন সেই তথ্য সঠিক নয়। শুধু তাই নয়, 31/3/2018 তারিখে রাজ্যের কর্মনিয়োগ কেন্দ্রগুলিতে নথিভুক্ত বেকারের সংখ্যা ছিল 7,41,305 জন। আর অন্যদিকে 31/1/2024 পর্যন্ত ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালে রাজ্যের নথিভুক্ত কর্মপ্রত্যাশী যুবক যুবতীর সংখ্যা কমে দাঁড়ালো 3,29,000 জন। অর্থাৎ এইসব তথ্য রাজ্য সরকারি